নমস্কার। নমস্কার। আমুদরিয়া নিউজে আজকে আমরা এখন এসেছি খুব আনন্দের খবর নিয়ে নয়, দুঃখেরই খবর নিয়ে। আজকে সকালবেলা আমরা সবাই জানতে পেরেছি, যারা সাহিত্যের সাথে যুক্ত, যারা পাঠক, যে আজকে সকালবেলায় কথা সাহিত্যিক পীযূষ ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে গেছেন। পীযূষ ভট্টাচার্যকে নিয়ে আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম প্রখ্যাত কথা সাহিত্যিক বিপুল দাসকে। তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তিনি এসেছেন। নমস্কার। নমস্কার বিপুল দা, আমরা তো আজকে একটু মর্মাহতই যে পীযূষ ভট্টাচার্যের মতো কথা সাহিত্যিক আমাদের ছেড়ে চলে গেলেন। যদিও দীর্ঘ রোগভোগ তার ছিল, তিনি একটি নার্সিংহোমে আজকে পরলোক গমন করেন। প্রচণ্ড সুগারের মাত্রা, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না ডাক্তারবাবুরা, তাতেই তিনি আজকে না ফেরার দেশে চলে গেলেন। আমরা বিপুল দাসের কাছ থেকে আমরা জেনে নেব বা আমরা শুনতে চাইব পীযূষ ভট্টাচার্যের বিভিন্ন রকমের তার উপন্যাস, গল্প সম্পর্কে আলোচনা জানতে চাইবো। আমরা সরাসরি চলে যাব। আমরা খুব একটা বেশি কথা বলবো না আমুদরিয়ার পক্ষ থেকে, যা বলবেন বিপুল দাই বলবেন। বিপুল দা। হ্যাঁ, মর্মাহত হবার মতোই খবরটা। কারণ পীযূষ ভট্টাচার্য এমন এক কলমের অধিকারী ছিলেন, যেরকম কলম বাংলা সাহিত্যে সত্যি ব্যতিক্রমী। তার লেখার ধরন, তার চলন, বিষয়বস্তু, মানব মনের গভীরে প্রবেশ করে তার রহস্যময়তাকে ছুঁয়ে দেখার চেষ্টা, সেখান থেকে সব মন্থন করে এক বিন্দু সার সত্য সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা, এবং সেই চেষ্টার মধ্যে দিয়ে যে জার্নিটা তিনি করে গেছেন, সেই তার ভাবনাকে বহন করার উপযুক্ত ভাষা তিনি অর্জন করেছিলেন। সেই ভাষাটা অর্জন করা সহজ নয়। বিষয়বস্তুর ওপরেই তার ভার বহন করার ব্যাপারটা থাকে, যে আমি কেমন ভার বহন করছি সেই অনুযায়ী আমার আধার বা পাত্রটি হয়। মানে অল্প স্বল্প ওজন হলে আমরা হাতে ব্যাগ ঝুলিয়ে এই বাজার থেকে ফিরি, আবার যখন বেশি বাজার হয়ে যায় আমরা তখন একটা রিক্সা নেই বা টোটো নেই। অনেক বাজার হলে আমাদের একটা ছোট গাড়ি ভাড়া করতে হয়। সেরকম পীযূষদাও এমন সমস্ত বিষয় নিয়ে তার কাহিনীগুলো নির্মাণ করেছেন, এমন সমস্ত বিষয় উত্থাপন করেছেন বা ছুঁয়ে দেখার চেষ্টা করেছেন। এই মানব মনের গভীরে যে মানুষের যে রহস্যময়তা থাকে, মানে মানুষের জীবনকে যদি একটা সমুদ্রের মতো কল্পনা করি, তাহলে তার নিচে অসংখ্য ডুবো পাহাড় রয়েছে। সেই ডুবো পাহাড়গুলো তিনি এই সমুদ্রে ডুব দিয়ে দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করেছেন। ফলে তার ভাবনার উপযুক্ত ভাষা তাকে আবিষ্কার করে নিতে হয়েছে, এবং কাহিনী, চলন, তার বয়ন কৌশল, শৈলী একদম অন্যরকম করে নিতে হয়েছে। কারণ তার বিষয়টাই ছিল অন্যরকম। মানে একেবারে অন্যরকম যে তা নয়, তিনি আমাদের এই জগৎ সংসার থেকেই উপাদান সংগ্রহ করেছেন, কিন্তু যে দৃষ্টিকোণ থেকে তিনি সেগুলোকে দেখেছেন বা পাঠকের কাছে উপস্থিত করার চেষ্টা করেছেন, সেটা ছিল একেবারেই ভিন্নধর্মী, খুব ব্যতিক্রমী, বিরল। এই মুহূর্তে বাংলা সাহিত্যে যে কজন লিখছেন বা লিখে এসেছেন, তাদের মধ্যে তার কলমকে অবশ্যই ব্যতিক্রমী বলবো আমি। আমার মানে ক্ষুদ্র সাহিত্য পরিক্রমার পথে যে সমস্ত লেখা পড়িতে, তার মধ্যে পীযূষদার লেখা আমার সবসময় ব্যতিক্রমী মনে হয়েছে। তার কারণ তার ভেতরে ওই অন্যরকম ভাবে খুঁজে দেখার চেষ্টা। ঠিক, একদমই তাই। বিপুল দা, আপনার কি মনে হয়েছে যে আমাদের যে বাংলা সাহিত্যে যারা আছেন, মানে এখনো পর্যন্ত যারা আছেন, তাদের এই যে তিনি একটা যে গদ্য ভাষা নির্মাণ করেছেন, পীযূষ দা, যে গদ্য ভাষায় তিনি যে কথা বলেন এবং পাঠককে ভাবাতে সাহায্য করেন, সেই গদ্য ভাষার মধ্যে একটা কোথায় যেন কাব্য একটা জড়িয়ে থাকে। আপনার কি এরকম মনে হয়েছে তার লেখা পড়তে পড়তে? হ্যাঁ, জড়িয়ে থাকে, কিন্তু সেটা খুব সূক্ষ্ম ইশারাময়। একদমই তাই, একদমই তাই। যেমন কমল কুমার মজুমদারের গদ্য কঠিন লাগে সবার কাছে। আমি পড়েছি, আমার ভালো লেগেছে, আমার খুব প্রিয় লেখক একজন কমল কুমার মজুমদার। তার সৌন্দর্য চেতনা, সুন্দরকে খুঁজে দেখার যে চেষ্টা, যে দৃষ্টিভঙ্গি, সেখানে
ওই ভাষা ছাড়া তিনি, সবাই বলে তার ভাষা অত্যন্ত খটোমটো, অত্যন্ত কঠিন, জটিল, কিন্তু ওই ভাষা ছাড়া তিনি তো গোলাপ সুন্দরী, সুহাসিনীর পমেটম লিখতে পারতেন না। একদমই তাই। কিংবা অমিয়ভূষণ মজুমদার, অমিয়ভূষণ মজুমদার, তার ভাষাও সেরকম। তাছাড়া তিনি গড় শ্রীখণ্ড লিখতে পারতেন না, হ্যাঁ, মহিষকুড়ের উপকারও লিখতে পারতেন না, এবং ছোট গল্পগুলো সামিয়া কাসিয়া মতো দুলহারিন্দের উপকথা, এইগুলো আসলে মানে মানে যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে না তাদের গদ্যগুলো এত সুন্দরভাবে মাউন্ট করে, যেটা একটু অন্য রকমের ভাষা হলে হয়তো সেটা হতো সার্থক হতো না, স্লিপ করে পড়ে যেত। এই দেখেছি। আর একটা জিনিস তার লেখায় আমি খুব লক্ষ্য করেছি ভালোভাবে, যে তিনি সত্য কথা বলতে কখনো দ্বিধা করেননি। অনেকের ক্ষেত্রে দেখি যে গল্প গোল হয়ে মিলিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত গিয়ে অতঃপর তাহারা সুখে সংসার করিতে লাগিল, সেই লাইনে তিনি কখনো জানেননি। তিনি জটিল জীবন যন্ত্রণাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। আরেকটা জিনিস যেটা খুবই ভাইটাল ফোর্স মানুষের জীবনের, যে যৌনতা বোধ, এটা যে মানুষের কি বলবো প্রবৃত্তিকে, মানুষের জীবনযাপনকে কিভাবে পরিচালনা করে, সেটা যারা একটু গভীরভাবে বিশ্লেষণ করবে, যারা পড়েছে, ফ্রয়েড পড়েছে, ইয়ং পড়েছে, বা অন্যান্য আমাদের লেখকদের উপন্যাস পড়েছে, তারা দেখেছে যে এই শক্তিটা মানুষের অন্যতম চালিকা শক্তি। একদমই তাই। এবং ফ্রয়েড তো বলছেনই যে যদি যৌনতা কোনো মানুষের ভেতরে না থাকে, সে সৃজনশীল হতেই পারে না। একদম ঠিক কথা। এইটা হচ্ছে সৃজনশীলতার একটা অন্যতম অবশ্যম্ভাবী উপাদান। একদমই তাই। এই শক্তি যার ভেতরে নেই, সত্যি তার পক্ষে সৃষ্টিশীল হওয়া মুশকিল। এই শক্তি মানুষকে কি বলবো, এই শক্তি করে দেয় একজন লেখকের হাত দিয়ে এক মহাকাব্য বের হয়, মেঘদূত বেরিয়ে আসে। এই শক্তি পিকাসোকে দিয়ে গুয়ার্নিকো আঁকায়, এই শক্তি মূর্তির থেকে, পাথর থেকে মূর্তির অবয়ব বের করে রদার সৃষ্টি হয়। এই শক্তি আমাদের রামকিঙ্করকে দিয়ে অসাধারণ সমস্ত কি বলবো স্থাপত্য তৈরি করায়, মূর্তি তৈরি করায়। সুতরাং পীযূষদার লেখাতেও মানুষের ভেতরের এই যৌন শক্তির প্রকাশ কিভাবে হয়, সেটা তিনি অনেক গল্পে আমরা লক্ষ্য করেছি, এবং সেটা খুব স্বাভাবিকভাবে তিনি এনেছেন, কোনো জোর করে কোনো পরিস্থিতি তৈরি করতে হয়নি। যেভাবে আমাদের আহার নিদ্রা প্রবৃত্তি, সেইভাবে মৈথুন প্রবৃত্তিও মানুষের স্বাভাবিক প্রবণতা, এবং এটা অত্যন্ত শক্তিশালী। এবং এইটা তো সত্যি কথাই যে বিপুলদা, যে কোনো প্রকৃতির যে কোনো জীব প্রাণী, তারা কিন্তু নিজেকে অনেক করতে চায়, আর এই যে অনেক করতে চাওয়া, এইটাই হচ্ছে যৌনতার মূল জায়গা। একদম আসল জায়গায় আপনি ধরেছেন। সেটা হচ্ছে এই মাল্টিপ্লিকেশন অফ, মানে আমাদের যেটাকে বলে মাইসেলফ, হ্যাঁ, এইটাকে আমি মাল্টিপ্লাই করতে চাচ্ছি। নইলে তো মানে একটা গল্প বলি, একজনের কাছে শুনেছিলাম, একজন বটানিস্টের কাছে, যে জঙ্গলে যখন আগুন লাগে তখন কিছু কিছু গাছ আছে, তারা অতি দ্রুত বীজটাকে মাটিতে ঝরিয়ে দেয়। তো কোথা থেকে এলো? ওই যে আমি পুড়ে যাচ্ছি যাই, কিন্তু আমার বংশধর থেকে গেল, আমি থেকে গেলাম এই অরণ্যে, এই বীজটি রেখে যেতে চাই। এই প্রবৃত্তি মানুষের, মানে অতি ক্ষুদ্র এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী, সবার মধ্যে এই প্রবৃত্তি সদা জাগরুক, যে আমি যেন আমার ভবিষ্যৎ বংশধারা যেন চলতে থাকে, আমি যেন বিলুপ্ত না হয়ে যাই। এই জন্যই মাটিতে বীজ ছড়িয়ে দেওয়া, এই জন্যেই সমুদ্রের প্রাণীরা, ছোট ছোট প্রাণীরাও যেদিকে খাদ্যের সংকুলন বেশি আছে, যেদিকে প্রাকৃতিক বাধা কম, যেখানে স্বচ্ছন্দে তারা থাকতে পারবে এবং বংশ নির্মাণের ক্ষেত্রে অনুকূল হবে, তারা সবসময় সেই দিকে অভিগমন করে। একদমই, অর্থাৎ ভেতরে সেই বেঁচে থাকার তাড়না এবং বংশকে বৃদ্ধি করা এবং টিকে থাকার যে প্রবৃত্তি, এটাকে চালনা করে যৌনতা। সিম্পলি আমরা সবাই বুঝতে পারি, এবং এই যৌনতা বোধ যদি
প্রাণীর না থাকতো তাহলে তো সৃষ্টি কবেই ধ্বংস হয়ে যেত। আমরা তো এবং এই স্রোতে মানে সৃষ্টির স্রোতে তো আমরা একটা দ্বীপশলাকার মতো ভেসে চলেছি, তো সেই প্রাণের দিয়া তো চলবেই অনির্বাণ। ঠিক ঠিক। এবং এই 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 তাড়না থেকে, এই মানে একটা খুব অন্তর্গুহ তাড়না থেকে, যৌনতার তাড়না থেকে কিন্তু মানুষ ক্রমশ সৃজনশীল হওয়ার চেষ্টা করে, এবং তার তার সমস্ত শিল্পকর্ম সাহিত্যকর্ম সেই জায়গার থেকেই উদ্ভাবিত। এবং পীযূষদার ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন এটা কিন্তু ভয়ঙ্করভাবে সত্য। হ্যাঁ, পীযূষদার উপন্যাসগুলো, তার কয়েকটা পীযূষদার সম্পর্কে তো মানে ব্যক্তি পীযূষদার সম্পর্কে তো এমনি বলার কিছু নেই। তার জন্ম হয়েছিল 3 ডিসেম্বর 1946 সালে, মানে স্বাধীনতার জাস্ট প্রাক মুহূর্তেই। উপন্যাসগুলো রয়েছে কুশপুত্তলিকা, এমনি গল্প সংকলন প্রচুর রয়েছে, জীবী সঞ্চার, কীর্তিমুখ, নিরক্ষরেখার বাইরে, পদযাত্রায় একজন, নির্বাচিত গল্প, ঠাকুমার তালপাখা, শ্রীযুক্ত কিশোরী মোহন ও তার মাদি মোষ, কৃষ্ণবর্ণ ষাঁড়ের পিঠে, সূর্য যখন মেষ রাশিতে, অন্তেবাসী। লিখেছেন যে খুব কম তা নয়, কিন্তু আমাদের খুব আক্ষেপের বিষয় যে পীযূষ ভট্টাচার্যকে নিয়ে যতটা চর্চা হওয়ার কথা ছিল, যতটা লাইমলাইট বা পাদপ্রদীপের আলোয় তার লেখা উদ্ভাসিত হওয়ার কথা ছিল, সেটি হয়নি। বাংলার ভাষার পাঠক পাঠিকারা পীযূষ ভট্টাচার্যকে সেভাবে আবিষ্কারই করে উঠতে পারেনি, সেভাবে তিনি চর্চিত হননি, পঠিত হননি। এটা আমাদের আক্ষেপ একটা, কারণ তার লেখার যে ব্যতিক্রমী ভঙ্গি সেটা একটা উল্লেখযোগ্য বাক বদল হয়ে রইবে। এইটা আসলে আসলে আমাদের বিপুল আমাদের বাংলা ভাষার পাঠকদেরই মনে হয় এটা একটা, আমার মনে হয় দুর্বলতাই। কেননা আমরা কিন্তু কমল কুমারকেও চিনতে পারিনি, ঠিক, অমিভূষণকেও চিনতে পারিনি, সন্দীপনকেও ঠিক এইরকমই পীযূষদার ক্ষেত্রেও ঠিক এইরকমটাই হয়েছে আর কি। এমনকি যারা মানে খুব মানে লেখালেখির সাথেও যারা যুক্ত, যারা কবি সাহিত্যিক, তারাও কি পীযূষদাকে পড়েছেন বলে আমার অতটা কিন্তু, হ্যাঁ, একটু কম পঠিত, কম চর্চিত। তার কারণ হচ্ছে তার লেখালেখির যে ধরন, যে কৌশল, যে কায়দা, সেটার সঙ্গে বাংলার ভাষার পাঠক পাঠিকাদের পরিচয় খুব কম। ঠিক ঠিক। হ্যাঁ, কারণ তার লেখার মধ্যে যেটা বললাম যে খুব সূক্ষ্মভাবে যৌনতা বা অবদমিত বাসনা সেটা রয়েছে খুব বেশি করে মিথ, লোকপুরাণ এসবের ব্যবহার রয়েছে, মানব মনের রহস্যময় চেতন, অবচেতন এবং অচেতন, এই 3টে স্তরের মধ্যে মানুষের মনের যে অলিগলি চোরাগলি, তার ভিতর দিয়ে যে যাওয়া আসা, সেটা পীযূষদা খুব সুন্দরভাবে করেছেন। এবং সেইটা করতে গিয়ে তাকে যে ভাষা এবং শৈলীকে অনুসরণ করতে হয়েছে, তার সঙ্গে বাংলা ভাষার পাঠক পাঠিকারা খুব একটা পরিচিত নয়। ঠিক। ফলত তাকে ফলো করা, তাকে অনুসরণ করা, যে মেসেজ, যে বার্তাটি তিনি, প্রত্যেকটি গল্পের মধ্যে তো একটি অকথিত গল্প থাকে, সেই অকথিত গল্পটি ধরে ওঠা পাঠক পাঠিকার পক্ষে সবসময় সম্ভব হয়নি। যারা খুব দীক্ষিত পাঠক তারা জানে পীযূষ ভট্টাচার্য কেমন শক্তিশালী একজন লেখক, কিন্তু সেই সংখ্যা খুব রেয়ার, বিরল তাদের সংখ্যা যারা পীযূষ ভট্টাচার্যের লেখা। এবং আমার মনে হয় কি যে আমাদের বাংলার প্রকাশক যে সংস্থা যারা আছেন, তারাও মনে হয় পীযূষ ভট্টাচার্যকে নিয়ে এতটা ভাবেননি। হ্যাঁ, তার কারণ হচ্ছে ব্যবসা, আর কিচ্ছু না। পীযূষ ভট্টাচার্যকে নিয়ে তো তারা বই করতেই পারতেন, অনেক নামকরা প্রকাশকও করতেই পারতেন, তাহলে হয়তো বাংলার ভাষাটাই আরো একটু রিচ হতো, আর একটু সমৃদ্ধ হতো। কিন্তু পীযূষ ভট্টাচার্যের বইয়ের ব্যবসায়িক সাফল্য যে হবে না, সেটা যেমন আমরাও জানি, তারাও জানতেন। কারণ এই আপাত কঠিন মনে হয় সাধারণভাবে পীযূষদার লেখা, সেই লেখা তো জনমনোমোহিনী হবে না। হ্যাঁ, তো ঠিক। কারণ লেখা তো আমরা জানি, আপনি লেখালেখি করেন, আপনিও খুব ভালো করে জানেন যে লেখা দুরকম, একটা হচ্ছে সেরিব্রাল ফ্যাক্টর, আর একটা হচ্ছে একেবারে বাণিজ্যিক উপাদান, কমার্শিয়াল ফ্যাক্টর। সে কমার্শিয়াল ফ্যাক্টরে খুব একটা অভিজ্ঞতা আমাদের ভিতর তৈরি করে না, ওই পড়লাম বাহ বলে বইটা বন্ধ করে রেখে দিলাম। ঠিক। আর এই সমস্ত লেখায় মস্তিষ্ক কাজ
করে বা করাতে হয়, সেরিব্রাল ফ্যাক্টর কাজ করে, সেগুলো আমাদের ভাবায়। সেই সমস্ত লেখাই তো মানে যুগান্তকারী একটা উপন্যাস, একটা মহাকাব্যিক যুগলক্ষণ হয়ে আমাদের ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে রয়ে গেছে। তো সেই রকম লেখা তো চাইবে না, প্রকাশক চাইবে না। যাদের কথা বলছেন তারা চাইবে যে খুব দ্রুত জনমনোমোহিনী হয়ে উঠবে, ফরমাকে ফরমা বিক্রি হবে, দ্রুত সংস্করণ নিঃশেষিত হবে। আর পীযূষদার বই তো দ্রুত সংস্করণ নিঃশেষিত হবে না, মানে একটি সংস্করণই তার নিঃশেষিত হতে যে কতদিন লাগবে তার কোনো ঠিক নেই। কারণ ওই বই তো এক প্রচার হয়নি সেরকম। যারা পড়েছে তারাই শুধু, যদি দীক্ষিত পাঠক হয়, মননশীল পাঠক হয়, তারাই বলেছে বাহ। তারা তার ব্যক্তিগত কয়েকজন বন্ধু বান্ধবকে বলেছে যে পীযূষ ভট্টাচার্যের অমুক বইটা পড়িস, ঠাকুমার তাল পাখা, যেটা আমি পড়ে আমার অত্যন্ত ভালো লেগেছিল। পীযূষদাকে আমি ফোন করে বলেছিলাম, অসাধারণ, মানে ওই লোকপুরাণ মিথ সব মিলিয়ে মিশিয়ে মানুষের মনের জটিল সেই যাওয়া আসা, সেটাকে এত সুন্দর তিনি ব্যক্ত করেছিলেন, মুগ্ধ হয়ে গেছিলাম লেখাটি পড়ে। ওই নামে আরেকটার সঙ্গে জুড়ে দিয়ে একটা ছোট গল্প সংকলনও আছে পীযূষদার। তো উপন্যাসটা পড়ে আমার খুব ভালো লেগেছিল। তো আমার মনে হয় পীযূষ ভট্টাচার্যের মতো লেখক এরা খুব কমই আসেন সাহিত্যে, এবং তাদের লেখাগুলি একটা দাগ, একটা চিহ্ন রেখে যায় মানুষের মনে বা সাহিত্যের ইতিহাসে। পীযূষ ভট্টাচার্য আরো বেশি করে পঠিত হওয়া উচিত ছিল। পীযূষদার লেখায় যে বললাম, যেটা চেতন অবচেতন অচেতনের স্তরের ভেতর দিয়ে যাওয়া আসা, এবং সেখান থেকে মানুষের মনের গহীনে গিয়ে রহস্যময় থেকে ছুঁয়ে দেখার চেষ্টা। তাছাড়াও তিনি কি বলবো, এই রাজনীতি সম্পর্কেও কিছু কিছু তার লেখায় মানে স্পষ্ট খোলাখুলি ভাবে আক্রমণও করেছেন, শ্লেষ বিদ্রুপ রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে সত্যি তাকে মনে হয়েছে তিনি সত্যি ব্যতিক্রমী লেখক, এবং তার লেখা কোনোদিনই জনমুগ্ধতা অর্জন করবে না। সমস্ত পাবলিক তার বই পড়ে আহা করে উঠবে, সমস্ত বইয়ের দোকানে তার বই এক ভর্তি সারি সেরে সাজানো থাকবে, সে কখনো হবে না। পীযূষদাও জানতেন যে তিনি যেমন লিখছেন, সেই লেখা, সেই ধরনের লেখাতে তিনি কখনোই মানে বাণিজ্য লক্ষ্মীর মুখ তিনি দেখতে পারবেন না। সেটা তিনি চাননি, সেটা তিনি চাননি। তিনি তার মতোই লিখে গেছেন, তাতে বাণিজ্য লক্ষ্মী তার প্রতি প্রসন্ন হোক না হোক তিনি কেয়ার করতেন। ঠিক। আমরা আসলে আজকে কথা সাহিত্যিক পীযূষ ভট্টাচার্যের স্মৃতিচারণাই করলাম। আমরা এখানেই শেষ করব আমাদের এই অনুষ্ঠান। আমরা আবারও আমাদের এই সময়কার প্রিয় কথা সাহিত্যিক বিপুল দাসকে আমাদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমরা শেষ করছি। নমস্কার। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।